হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টামে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব তাপগতিবিদ্যার কিছু প্রয়োজনীয় সূত্র এবং সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা। তো চলুন শুরু করা যাক। তো আমাদের হচ্ছে প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে আছে যে একটা স্কেল থেকে অন্য স্কেলের তাপমাত্রার রূপান্তর, অর্থাৎ স্কেল তাপমাত্রা রূপান্তর, সেটার জন্য আমরা কি পাই? c/5 = f - 32/9 k - 273/5 r r - 492/9। ওকে, এবং স্কেলের তাপমাত্রা রূপান্তরের পরে আমাদের হচ্ছে তাপমাত্রা পার্থক্য, স্কেলের তাপমাত্রার পার্থক্য। এটা করতে গেলে আমরা পাবো হচ্ছে del f del r 1.8 del c 1.8 del k। তো এই দুইটা দিয়েই আমরা যদি কোনো ম্যাথ সলভ করার চেষ্টা করি, তো আমরা 1 নম্বর সমস্যার দিকে যাই। 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আমাদের হচ্ছে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে হবে। তাহলে c/5 f - 32/9। তাহলে আমাদের c কত দেওয়া আছে? c দেওয়া আছে হচ্ছে 90/5 f - 32/9। তাহলে এখান থেকে আমরা f এর মানটা পাবো কত? f এর মানটা পাবো হচ্ছে 194 ডিগ্রি ফারেনহাইট। আমরা 2 নম্বর যদি একটা ম্যাথ দেখার চেষ্টা করি, যে একটা মুরগির বাচ্চার দেহের তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা টেম্পারেচার সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে কত? ওকে, তো এটার জন্য আমাদেরকে সূত্রটা হলো c/5 f - 32/9। আচ্ছা, তাহলে c/5, এখানে f এর মানটা কত আমাদের? 97 - 32/9। ওকে, তাহলে এখান থেকে c ক্যালকুলেশন করলে আমরা পাবো 36.11 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমরা যদি আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি এখান থেকে, যে পরম শূন্য তাপমাত্রায় ফারেনহাইট স্কেল কত? পরম শূন্য তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত? তো এটা আমরা দেখার যদি চেষ্টা করি, c/5 f - 32/9। ওকে, তো এখন হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় c এর মান কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এখানে -273/5 f - 32/9, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে f -459.4 ডিগ্রি ফারেনহাইট। আমাদের আরেকটা ম্যাথ যদি দেখার চেষ্টা করি, যে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের স্কেল একই হবে। তাহলে আমরা যদি এটা লিখতে পারি, c/5 f - 32/9, তাহলে আমাদের যে মানটা হবে, ধরি যে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মানটা একই হবে, সেই মানটা ধরলাম হচ্ছে x। তাহলে x/5 x - 32/9। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা ক্যালকুলেশন করি,
x ইজিক্যাল টু পাবো হচ্ছে -40 ডিগ্রি। তাহলে x এর মান অর্থাৎ তাপমাত্রা যখন কিনা -40 ডিগ্রি হবে তখন সেটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -40 ডিগ্রি ফারেনহাইট সেটা মূলত একই টেম্পারেচারকে নির্দেশ করবে। ওকে, তো আমরা এমন একটা ম্যাথ যদি দেখার চেষ্টা করি। আচ্ছা, 5 ওকে, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও ডিগ্রি কেলভিনের স্কেল একই পাঠ দেখাবে। তো আমরা এদের মধ্যে সম্পর্কটা কি জানি, f-32/9 ইজিক্যাল টু k-273/5। তো আমরা ধরি এই তাপমাত্রাটা f এবং k ইজিক্যাল টু আমাদের x। ওকে, তাহলে এখানে আমরা মানটা বসে দিই, x-32/9 ইজিক্যাল টু x-273/5। তাহলে এখান থেকে আমরা x এর মানটা পাবো হচ্ছে 574.25। তাহলে আমরা বলতে পারবো 574.25 ডিগ্রি ফারেনহাইট ও 574.25 ডিগ্রি কেলভিন টেম্পারেচার একই দেখাবে। ওকে, আচ্ছা, দুইটি আমরা আরেকটা যদি ম্যাথ দেখি, দুইটি তাপমাত্রার মধ্যে পার্থক্য হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ফারেনহাইট স্কেলে পার্থক্য কত হবে? তাহলে এটা সেলসিয়াস স্কেলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে পার্থক্য কত হবে? পার্থক্য কত? ওকে, ফারেনহাইট স্কেলে পার্থক্য কত? ওকে, তাহলে আমরা জানি এটা অ্যান্সার, del f ইজিক্যাল টু 1.8 del c। তাহলে 1.8 ইন্টু 25, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 45 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ আমাদের ফারেনহাইটের পার্থক্য হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, আরেকটা ম্যাথ আমরা যদি দেখার চেষ্টা করি, যে কোন একটা জায়গায় দেখাচ্ছে যে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের কোন তাপমাত্রা ফারেনহাইট স্কেলের ডিগ্রি ফারেনহাইট স্কেলের 5 গুণ হবে। তো আমরা ধরি যে f এর মানটা হবে হচ্ছে x, তাহলে c সমান আমরা পাবো হচ্ছে 5x। তাহলে এখন c বাই 5 ইজিক্যাল টু f মাইনাস 32/9। তাহলে c ইজিক্যাল টু হচ্ছে 5x বাই 5, f হচ্ছে x মাইনাস 32/9। তাহলে আমরা লিখতে পারি x ইজিক্যাল টু -4। আবার তাহলে হচ্ছে এখান থেকে আমরা c এর মানটা কি পাবো? c এর মানটা পাবো হচ্ছে 5 ইন্টু -4 ইজিক্যাল টু -20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তাহলে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলের 5 গুণ হবে। ওকে, আমরা এখন দেখব কার্নো ইঞ্জিনের দক্ষতা। কার্নো ইঞ্জিনের দক্ষতা। তো কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা যদি একটু এটা সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলোর দিকে তাকাই। 1 নম্বরে হচ্ছে দক্ষতা, সেটাকে আমরা যদি ইটা দ্বারা প্রকাশ করি তাহলে পাবো হচ্ছে 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু 100%। এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। ওকে, আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা লিখতে পারি আদর্শ ইঞ্জিনে Q1 বাই Q2 ইজিক্যাল টু T1 ভাগ T2। ওকে, এবং 3 নম্বর সূত্র হিসেবে আমরা দেখতে পারি যে T2 ইজিক্যাল টু 1 মাইনাস ইটা ইন্টু T1। এখানে T1 হচ্ছে আমাদের উৎস তাপ,
উচ্চ তাপ, T2 হচ্ছে আমাদের গ্রাহকের তাপ, উচ্চ গ্রাহক। ওকে, এই জিনিসটা একটু আমরা মাথায় রাখি। তো আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করি। 1 নম্বরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 3400 জুল তাপ একটা ইঞ্জিন গ্রহণ করে এবং সেটা 2400 জুল বর্জন করে। তাহলে দক্ষতা কত? তাহলে দক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস বর্জিত তাপ হচ্ছে 2400, গৃহীত তাপ হচ্ছে 3400 ইন্টু 100%। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 29.41%। ওকে, আরেকটা ম্যাথ যদি দেখি আমাদের, যে একটা ইঞ্জিনের আমাদের হচ্ছে তাপ উৎস, সেটা হচ্ছে 500 কেলভিনের তাপ উৎস থেকে 1250 জুল তাপ গ্রহণ করে এবং সেটি 700 জুল তাপ বর্জন করে। তাহলে এর দক্ষতাটা কত হবে? দক্ষতা এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%। তাহলে 1 মাইনাস 700 ভাগ 1250 ইন্টু 100%। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 44%। ওকে, 3 নম্বরে আমরা যদি দেখার চেষ্টা করি, একটা তাপ ইঞ্জিনের দক্ষতা, সেটা হচ্ছে আমাদের দেখাচ্ছে 30% এবং সেখানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলে উৎসের তাপমাত্রা কত? উৎসের তাপমাত্রা কত? আচ্ছা, তাহলে গ্রাহকের তাপমাত্রা আমরা লিখতে পারি যে গ্রাহকের তাপমাত্রা T2 is equal to 1 minus eta into T1। তাহলে এখান থেকে আমরা T1 সমান লিখতে পারি T2 by 1 minus eta। তাহলে আমরা এখানে পাই হচ্ছে 300 minus 1 by 0.30। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো 155.57 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আমরা কার্নো ইঞ্জিনের যদি কাজ নির্ণয় করতে চাই, কার্নো ইঞ্জিন কাজ নির্ণয় করতে চাই, তাহলে আমরা যেই কোশ্চেনগুলো বা যেই সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলি পাবো, সেটা হচ্ছে W is equal to এটা, Q1 is equal to Q2 মাইনাস Q1। এখানে Q1 হচ্ছে গৃহীত তাপ এবং Q2 হচ্ছে আমার বর্জিত তাপ। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা যদি কিছু ম্যাথ দেখার চেষ্টা করি। আচ্ছা, তো কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি তাপমাত্রা, এটি ইঞ্জিন যে কিনা 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্রহণ করে ও 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বর্জন করে। তাহলে দক্ষতা কত? ইটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা ইটা ইজ ইকুয়াল টু কি পাইছি? 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 30%। ঠিক আছে, ওকে। আমরা এনট্রপির কিছু সূত্র দেখতে পারি এখান থেকে।
এনট্রপি। তো এনট্রপি হচ্ছে তাপীয় যে বিশৃঙ্খলা সেটা। 1 নম্বরে যদি আমাদের তাপমাত্রা স্থির থাকে তাহলে এনট্রপির পরিবর্তন ds is equal to dq by t। তো এখান থেকে হচ্ছে ml f by t সমান আমরা লিখতে পারি ml v by t। তো এই lv হচ্ছে আমার বাষ্পীভবনের সুপ্ত তাপ আর lf হচ্ছে গলীভবনের সুপ্ত তাপ। ওকে, আচ্ছা 2 নম্বরে আমরা লিখতে পারি যদি তাপমাত্রা স্থির না থাকে, তাপমাত্রা স্থির না থাকে তাহলে আমাদের মানটা কি আসবে ds is equal to ms ln t2 by t1। আচ্ছা এখানে m হচ্ছে বস্তুর ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, আর t1 হচ্ছে আমাদের গৃহীত তাপ, আর t2 হচ্ছে আমাদের বর্জিত তাপ। ওকে, তো আমরা কিছু এখানে ম্যাথ করার চেষ্টা করি। 1 নম্বরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 20 গ্রাম বরফকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 20 গ্রাম পানিতে রূপান্তর করা হয় তাহলে এনট্রপির হারটা নির্ণয় করো। তো যেহেতু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা লিখতে পারি ds is equal to mLf by t। ওকে, তাহলে আমরা 20 এখানে পাচ্ছি 0.02 ইন্টু LF এর মানটা হচ্ছে 336,000। আচ্ছা, এবং তাপমাত্রাটা হচ্ছে 273 কেলভিন। 273, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 24.6 জুল পার কেলভিন। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখার একটু চেষ্টা করি 2 নম্বরে। ওকে, সেটা হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানিকে 1 গ্রাম পানি ও 1 গ্রাম বাষ্প এর মধ্যকার এনট্রপির পার্থক্য নির্ণয় করো। তো এনট্রপির পরিবর্তন আমরা এটি হচ্ছে 1 বায়ুচাপে বাষ্পীভবনের সুপ্ত তাপ আমরা জানি সেটা হচ্ছে 2.55 ইন্টু 10⁵ জুল পার কেজি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এনট্রপির পরিবর্তন ds is equal to mLv by t। তাহলে এখানে আমরা 1 গ্রাম পাচ্ছি 0.001 ইন্টু 22.55 10⁵ বাই 373। ওকে, তাহলে আমরা লিখতে পারবো এখানে 6.05 জুল পার কেলভিন। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সেই এনট্রপির পার্থক্যটা। আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।